নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব নতুন অর্থবর্ষ অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার। এই নতুন অর্থবর্ষের প্রথম মাস এপ্রিল মাস। এই এপ্রিল মাসে মকর রাশির জাতক জাতিকাদের কি কি ঘটতে চলেছে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সবকিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করব, বিশ্লেষণ করব, প্রেডিকশন করব। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। কেন সার্বিক মতে আলোচনা? তার কারণ এই পশ্চিমবঙ্গটাকেই যদি দেখা যায় তাহলে মকর রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ রয়েছে। তাহলে কয়েক লক্ষ যখন মকর রাশির জাতক জাতিকা রয়েছে, তাহলে তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, তাই না? জন্ম ছক যখন আলাদা তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছক আলাদা হয়ে যাচ্ছে। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক এক নয়। কালপুরুষ ছক মানে মেষকে এক ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র কালপুরুষ ছক দ্বারা 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। তাহলে স্পেসিফিক ভাবে যদি আপনি আপনার সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু রিয়েল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন রিয়েল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কে? কেন আমি রিয়েল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কথা বলছি? তার কারণ এখন পশ্চিমবঙ্গে সব অ্যাস্ট্রোলজারই বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো হাত দেখে অ্যাস্ট্রোলজি করে না, মানে অ্যাস্ট্রোলজির মধ্যে কখনো হাত দেখা পড়ে না। কেন? তার কারণ হাতের যে রেখা, এগুলো নার্ভের দ্বারা সৃষ্ট হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোন। বুঝতে পারলাম? ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তাই জন্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা যে সংখ্যাতত্ত্বের কথা বলি, সেই সংখ্যাতত্ত্ব কিন্তু পার্ট অফ অ্যাস্ট্রোলজি। যখন আমি কোনো ক্যালকুলেশন করছি সেখানে সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয়, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। কেমন? এছাড়া মাথায় রাখার অবশ্যই প্রয়োজন আছে যে আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র কিন্তু কালপুরুষ ছক অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারাই কিন্তু কেবল প্রেডিকশন করা সম্ভব। এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। স্পট ইমপ্লিমেন্টেশন ছক কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সৃষ্টি করতে পারে, অন্য কেউ সৃষ্টি করতে পারে না। কেমন? তাহলে এইগুলোকে আমি যখন যাচ্ছি তখন আমাকে এইগুলোকে একটু ফাইন্ড আউট করে নিতে হবে, একটু দেখে নিতে হবে যে যিনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার নিজেকে বলছেন তিনি এগুলো জানেন কিনা। এখন আমার কাছে যদি আপনারা আসতে চান, তাহলে প্রথমেই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আমার কিছু নিয়ম আছে। প্রথম যে নিয়ম সেটা হচ্ছে সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের আমি প্রেডিকশন করি না। অনেকে অনেক রকম ভাবে চেষ্টা করছে, লুকিয়ে এরকম ভাবে করার চেষ্টা করবেন না। নিয়মটা নিয়মের জায়গায় থাকতে দিন, হ্যাঁ, বেনিয়মের জায়গায় চলে যাবেন না। আমি সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের কখনো প্রেডিকশন করি না। ফার্স্ট। সেকেন্ড কথা, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না, আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন না। তারা কেবল আসবেন না তা নয়, তারা কখনো আমার নামটা রেফারও করবেন না। তারা কখনো তাদের সন্তান, আমি তো প্রেডিকশন করাচ্ছি না সন্তানের, কখনো না। আমার সন্তানকে নিয়ে আসছি, আমার স্বামীকে অথবা স্ত্রীকে নিয়ে আসছি, আত্মীয় স্বজনদের নিয়ে আসছি, বা আমার নামটা রেফার করা হচ্ছে, করবেন না। আপনাদের জন্য স্যার সুমন্ত জি চৌধুরী বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার স্যার সুমন্ত জি চৌধুরী নয়। যারা যারা আমার কাছে আসবেন ভীষণ সিরিয়াস হয়ে আসতে হবে, কেননা একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয়। তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে বলবেন, পজিটিভ সাইড নিয়ে বলবেনই না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। নেগেটিভ সাইড নিয়ে ফাইন্ড আউট করা হলো, বলা হলো সমস্ত কিছু, শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরেও ভাগ্যে যা আছে তাই হবে, কখনো আসবেন না। আমার চেম্বার ফিস 3000 টাকা,
আর অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু 5,000 টাকা। অহেতুক অর্থ খরচ করবেন কেন? কষ্টের রোজগার 1 টাকাও খরচা করবেন না। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, আপনারা তাদের কাছে যাবেন। কিন্তু আমার কাছে যদি আসতে হয় তাহলে নেগেটিভিটিকে যখন আমি ফাইন্ড আউট করলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিকে অফ করার প্রয়োজন। কেন? জীবনের সাথে কিন্তু কম্প্রোমাইজ কখনো করতে নেই। এটা কিন্তু আমি বারবার ধরে বললাম। অহেতুক আমার কাছে এসে ভিড় বাড়াবেন না, ভিড় জমাবেন না, আর অর্থও খরচ করবেন না। যারা ভীষণ সিরিয়াস, আমি বললাম এতক্ষণ ধরে বোঝালাম, তারাই কেবল আমার কাছে আসবেন এবং আমাকে দেখে অবশ্যই আসবেন। আমার অনুষ্ঠান দেখে আমাকে জাজ করে অবশ্যই আসবেন, কেননা আমি চেম্বারের মধ্যেও কিন্তু একদম ছক নিয়ে ক্লারিফাই করি, বিশ্লেষণ করি, বোঝাই। আপনি যদি বিন্দুমাত্র আমার অনুষ্ঠান না দেখে থাকেন তাহলে আমার মুখের দিকে কেবল তাকিয়ে থাকবেন। তাই জন্য আমাকে দেখে তারপর যদি মনে হয় হ্যাঁ আমি প্রস্তুত, তবেই কিন্তু আসবেন। আর আমার কাছে যখন আসবেন তখন একদম সাদা কাগজ ওই একদম স্যারেন্ডার করে আসবেন, আর তা না হলে আমার কাছে আসবেনই না। বারবার ধরে বললাম, আপনি নিজেকে হনু মনে করেন, ধর এমনি জানতে যাচ্ছি, ধর মশাই আপনি কোথাকার কোন অ্যাস্ট্রোলজার, তাহলে আসবেনই না। ঝামেলা সৃষ্টির জন্য কিন্তু আমার চেম্বারটা নয়। আমি আগে থেকে বলে দিলাম এই নিয়মগুলো পালন করতে পারলে আসবেন, নয়তো পশ্চিমবঙ্গে অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে। গায়ে পরে ঝগড়া করতে আসবেন কেন, বা গায়ে পরে ঝগড়া শুনতেই বা আসবেন কেন, গালিগালাজ শুনতেই বা আসবেন কেন? যদি আমি মকর রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে এপ্রিল মাসটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে কিন্তু আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। প্রথমত ফার্স্ট হাউসের অধিপতি গ্রহকে যদি লক্ষ্য করা যায়, 7th হাউসে কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রথমত হচ্ছে বৈবাহিক সম্পর্ক, আর একই সাথে দ্বিতীয়ত নয়, একই সাথে কিন্তু যারা বিজনেস করে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। বৈবাহিক সম্পর্কের কথা কেন বললাম? এমন অনেক সম্পর্ক রয়েছে ভুল বোঝাবুঝিতে বা যে কোনো কারণেই হোক আস্তে আস্তে দেখা যাচ্ছে মান অভিমান হ্যান ত্যান হয়ে আস্তে আস্তে না দূরে চলে গেছে, সেপারেশনের জায়গায় চলে গেছে। মিলিয়ে নেবে মানুষ যদি চেষ্টা করে, আমি একটুখানি শুধু চেষ্টা করব, আমি আবার অন্য কোনো মেয়ে পেয়ে বা আমি আবার অন্য কোনো ছেলে পেয়ে সেখানে প্রেম আরম্ভ করে দিলাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু ভুল বোঝাবুঝিতে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, কিন্তু ডিটাচমেন্ট চলে এসছে, তারা কিন্তু আবার কাছে চলে আসবে এপ্রিল মাসে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে পার্টনারশিপ বিজনেস মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক এই মাসটাতে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল এবং শুক্রের যে রিফ্লেকশনটা রয়েছে এতটা পাওয়ারফুল হয়ে রয়েছে যে আমি যদি লক্ষ্য করি ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু বিপুল ইনকামের জায়গা বা সফলতার জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং শনির পজিটিভ ভাইব্রেশনের জন্য কি হয়ে যাচ্ছে, আমি ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস করব না এবং ভুল সিদ্ধান্ত গ্রহণ করব না, এবং অন্যের দ্বারা তাড়িত প্রভাবিত হয়ে কখনো আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6th হাউস 9th হাউসের অধিপতি গ্রহ বুধ কিন্তু যখন 2nd হাউসকে হিট করছে, মারাত্মক বিশেষ করে অর্থনৈতিক জটিলতাকে কাটিয়ে ওঠার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার জায়গাটাকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিকভাবে কিন্তু স্টেবল হওয়ার জায়গাটাকে লক্ষ্য করা যাচ্ছে। ঋণ মুক্তির জায়গাটাকে লক্ষ্য করা যাচ্ছে, কেননা 6th হাউসের অধিপতি গ্রহ। এবং দেখা যাচ্ছে অর্থের সাথে সাথে প্রেম মান সম্মান বৃদ্ধির জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার যে দৃষ্টিভঙ্গি, সেই 2nd হাউস দ্বারা সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কিন্তু যুক্তিকে আমি প্রাধান্য দেব, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটাও কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। আমি যদি 3 নাম্বার ঘরটা খুব ভালো মতো লক্ষ্য করি, 3 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতো লক্ষ্য করি, 12 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতির রিফ্লেকশন কিন্তু 8 নাম্বার ঘরে চলে যাচ্ছে এবং রবির কানেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে।
তাহলে এক্ষেত্রে কি হলো, আমি যখনই অড সিচুয়েশন থেকে বেরোতে শুরু করলাম, আমার যে অবস্থান সেখান থেকে যখনই আমি আস্তে 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 খোলস ছেড়ে বেরোতে শুরু করলাম, তখনই কিন্তু আমার ভেতরের যে নলেজ, আমার ভেতরের যে জ্ঞান ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটাকে ইমপ্লিমেন্ট করা, সেইটাকে আমি কিন্তু ভুলতে শুরু করব। বা দেখা যাচ্ছে যখনই আমি ফাটকা থেকে বা নানান জায়গা থেকে সোর্স অফ ইনকাম একাধিক লক্ষ্য করা যাচ্ছে, আমার যখনই অর্থ আসতে শুরু করলো, আমি সফল হতে শুরু করলাম। আমাদের জীবনে সফলতা বলতে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বোঝানো হয়। তাহলে যখন আমি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে শুরু করলাম, তখন আমার যে নলেজকে কাজে লাগিয়ে যে আমার ভিত বা মূলত যে সফলতার যে মানে কি বলবো, যে আমি স্থাপন করেছিলাম, ভিত স্থাপন করেছিলাম, সেই আমার নলেজটাকে তখন আমি ভুলতে বসে যাব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। 8 হাউস মারক স্থান। তারপরে কনফিডেন্স লেভেল ডাউন হতে শুরু করবে। যখন আমার অনেক কিছু আসতে শুরু করবে, তিনিই পাইয়ে দিচ্ছেন। আমি কে? তিনিই পাইয়ে দিচ্ছেন। অথচ আমি কিন্তু রক্ত জল করা পরিশ্রম করে সেই লেভেলটাই, সেই জায়গাটাই কিন্তু আমি গেছিলাম। অথচ দেখা যাচ্ছে তিনিই পাইয়ে দিচ্ছেন। এই মানসিকতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যাওয়ার জায়গা এবং আলটিমেট একটা সময় গিয়ে ফ্লাকচুয়েশন এবং স্ক্যাটারলি মুভ করার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন? আবার যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, 4 নাম্বার ঘরটা যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে মঙ্গলের যে রিফ্লেকশন 12 নাম্বার ঘর। আমি একটা জিনিস বারবার ধরে কিন্তু বলছি যে আমার স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে না, বা আমার ব্যক্তিগত জীবনের জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা এবং মাইন্ডসেটের জায়গা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি জানি যে মদ খাওয়া উচিত নয়, এটা আমার ব্রেন জানে, কিন্তু ফিজিক্যালি দেখা যাচ্ছে যখনই রাত হচ্ছে আর থাকতে পারছি না, মদ খেতেই হবে। তাহলে আমার মন যেটাকে স্বীকার করছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটাকেই কিন্তু মেনে নিচ্ছে না। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু ব্যক্তিগত জীবনে চরম গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করছি, এবং ব্যক্তিগত জীবনে ভাঙনের ক্ষেত্রে কিন্তু চরম গুপ্ত শত্রুতার দ্বারাই সেই ভাঙন হবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শান্তি বিঘ্নিত ঘটবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং যখন 8 হাউসের আমাদের 4th হাউস এবং 12 হাউসের কানেকশন 8 হাউসকেও হিট করে, তখন আলটিমেট কিন্তু একটা সময় পর সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেটাকে আমি ভুলে যাব। যে সফলতার জন্য নিজেকে উপযুক্ত হয়, তখন বেশি পরিমাণ দেখা যাবে। এক্সট্রিমলি সরি টু সে, কিছু মনে করবেন না, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন এন্ড থিংকিংস, কিন্তু এক্সট্রিমলি সরি টু সে আমি বলছি, দেখা গেল পুজো আচ্ছায় আমি দারুণ দান করছি, ডোনেট করছি, ভাবছি তিনি আমাকে সবকিছু পাইয়ে দিচ্ছেন। বোঝাতে পারলাম? এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে তখন লক্ষ্য করা যাবে। এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তখন সফলতা, আরো সফলতা চাই, আরো সফলতা চাই। এতদিন ধরে যেটা বিশ্বাস করে এলাম যে সাকসেস নেভার কামস বাই ইট অনলি নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স মোমেন্ট টু অ্যাচিভ দ্য সাকসেস, সেটাকে ভুলে গেলাম। কাজেই আমি যদি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক সময়, কিন্তু এই সময়টাতে যদি আমি এই ভুলগুলোকে প্রশ্রয় দিই, তাহলে পরবর্তী মাসগুলো, পরবর্তী বছরগুলো ইনসিকিউর হয়ে যাব। বুঝতে পারছি? 5 নাম্বার ঘরে রাহুর কানেকশন, 10 জনের বুদ্ধি থাকবে কিন্তু আমার, এবং বিপুল সফলতার জায়গা। রাহু উচ্চস্থ হয়ে রয়েছে, কেন? 10th হাউসে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে রাহু উচ্চস্থ হয়ে রয়েছে, চরম সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এক্সট্রিম লেভেল অফ সাকসেসের ফলে কি হয়ে যাবে, সেলফ কনফিডেন্সের পরিবর্তে কেউ যেন আমাকে এই সফল করে দিচ্ছে। আমি তো এত সফল হওয়ার উপযুক্ত নয়। যে 2 টাকা পেত সে দেখা যাবে 30 টাকা পাচ্ছে, 100 টাকা পাচ্ছে। যে মাসে 20,000 টাকা ইনকাম করত, তার নিজস্ব প্রচেষ্টার দ্বারা এমনিতে কোনো কিছু হয় না। বৃত্ত দুর্বাত্তা স্থিরত্রা প্রাপ্য প্রত্যক্তা নৈরত্তম নৈতি নত্তা নিয়ত্তে ঔরাত্তা ইজ্জাইয়াতকৃত্তা আনন্দ সত্তা ব্যতীর্যাত্তা। সুতরাং কর্মের দ্বারাই সবকিছু হয়। যখনই আমি কর্ম করতে শুরু করলাম, তখনই এই জায়গাগুলো যখন হবে, আমি কিন্তু আমার কর্মের দ্বারা হচ্ছে সেটা বিশ্বাস করব না। বিলিফ সিস্টেম চলে যাবে, কেউ একজন আছে যে আমাকে সফল করে দিচ্ছে তার আশীর্বাদের ফলে।
আমরা কোনো কিছুই নয়। এই মানসিকতা তার থাকবে, এই মানসিকতাকে আমি ঘেন্না করি, কিন্তু এই মানসিকতা তাদের মধ্যে তখন চলে আসবে। মকর রাশির কিন্তু টেরিফিক সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, 6th হাউসের ক্ষেত্রে নতুন চাকরি আমি ইন্টারভিউ দিচ্ছি পাওয়ার সেই জায়গাটা খুব একটা পজিটিভ না হলেও কর্মক্ষেত্রের জায়গা বা সার্ভিস হোল্ডারদের জায়গা টেরিফিক লক্ষ্য করতে পারছি। শত্রু নাশের জায়গা, ঋণ মুক্তির জায়গা, হ্যাঁ, অর্থ দিয়ে যেইগুলো হয়, অর্থ দিয়ে কখনো শান্তি আসে না, অর্থ দিয়ে যেইগুলো হয় বা দেখা যাচ্ছে ঋণ রয়েছে, ঋণটা আস্তে আস্তে এবার আমি আস্তে আস্তে কমাতে শুরু করলাম। একবারে কখনোই তো ঋণ কমানো যায় না, তার অর্থ এই নয় কিন্তু কখনো কেউ ভাববেন না যে আমি কোনো লটারি পেয়ে গেলাম ঋণ মুক্তি হয়ে গেল, তা নয়। কিন্তু নিজের পরিশ্রম দ্বারাই কিন্তু আমি লটারি বা ফাটকাকে বিশ্বাস করি না জীবনে সফলতার জন্য। অত্যন্ত পজিটিভ। শত্রুরা কিন্তু কখনো কোনো কিছু করতে পারবে না, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং 7 নাম্বার ঘরে শনির অবস্থান পজিটিভ ভাইব্রেশনের দ্বারা যখন শনির ঘরকে এই 1 নাম্বার ঘরকে হিট করে, নিজেরাই দেখবেন, যদিও সার্বিক মতে আলোচনা করছি, মকর রাশির বিজনেস ক্ষেত্রটা টেরিফিক হয়ে রয়েছে, টেরিফিক হয়ে রয়েছে। 8 নাম্বার ঘরে রবি বৃহস্পতির অবস্থান, এই যে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা যেন ভুল না হয়ে যায়। আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমি কিন্তু অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি না। আমি একটা এক্সাম্পল দিলাম, আমার কোনো গুরুজি রয়েছে, সে বলে শোনো এই কাজটা করো না, কিন্তু এই কাজটা করা হয়তো উচিত। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বলছি। এবার গুরুজি বলেছেন ওই কাজটা করতে পারো না, আমি কিছুতেই করবো না। এবার বোঝানো আর গেল না যে ভাই এই কাজটা এখানে করতেই হবে, নয়তো তুমি হঠাৎ করে পিছিয়ে যাবে। তাহলে দেখা গেল বা গুরুজি হতে পারে, বা চায়ের থেকে রতনদা, কমলদা, পাড়ার থেকে স্বপনদা, হোয়াটএভার যেই হোক, কাউকে আমি বিশ্বাস করি, এবার তার কথার উপর ভিত্তি করে আমি আর কি সঠিক কি ভুল সেটাকে কখনো কিন্তু আমি জাজ করলাম না। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমার নিজস্বতা, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, কারণ সাইলেন্ট কিলার। আমার নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কিন্তু ত্বরান্বিত হয় ধীরে 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 ধীরে, কেউ জানতে পারে না। 9 নাম্বার ঘরে বুধের অবস্থান, মান সম্মান বৃদ্ধির জায়গাটা টেরিফিক। এবং আমি যেটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু কবে ভাগ্য সাপোর্ট করবে তা না করে কর্ম করবে, কিন্তু রেজাল্টের সময় তিনি পাইয়ে দিলেন, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কর্ম করছি, দূর কর্ম তো আমি আগেও করেছি, সফল কি হয়েছে, তিনি ছিলেন, পাইয়ে দিলেন। এই পুজো হচ্ছে, যা 50,000 টাকা ডোনেশন দিয়ে দিলাম, সরি টু সে, বোঝাবার জন্য। আমি বারবার ধরে বলছি, ঈশ্বর তো আছে, কিন্তু গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলিজস এন্ড থিংকিংস। জিওডি গড, জি জেনারেশন ও অবজারভেশন, ডি ডেডিকেশন। জেনারেশন, অবজারভেশন, ডেডিকেশনকে একত্রিত করলে যে সুপ্রিম পাওয়ারটা সৃষ্টি হয়, তাই তো ঈশ্বর। 10 নাম্বার ঘরকে হিট করছে শুক্র, শুক্রের ঘরে, কাজেই সব দিক দিয়ে এখন কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে উদ্ধত্তও বৃদ্ধি হবে, তার ফলে কেউ আমাকে চালিত পরিচালিত করছে বলেও মনে করবে, কিন্তু গ্রহের দ্বারাই আমরা চালিত পরিচালিত হই। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। 11 নম্বর ঘরে কেতুর যে রিফ্লেকশন, আমি ধনু রাশি আলোচনা করতে গিয়ে বলেছিলাম, যে কাজটা আমি করব তার রেজাল্ট আমি পাবো। আমি যদি নঙ্গর্থক কাজ করি, আমি যদি নেগেটিভ কোনো কাজ করি, তাহলে নেগেটিভ রেজাল্ট আসবে। আর আমি যদি পজিটিভ কোনো কাজ করি, সেই পজিটিভ কিন্তু আমি রেজাল্ট পাবো। এমন নয় আমি যে কাজটা করলাম সেই কাজটা বাস রেজাল্ট পেলাম না, তা নয়। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, যে টেবিলের নিচ দিয়ে তো খামচালাচালি করলাম, কেউ দেখতে পেল না, কিন্তু মাথায় রেখো হয়তো সেখানে সিসিটিভি ক্যামেরা নেই, ফুটেজও হলো না, তাই জন্য কিন্তু যখন তুমি কর্মফলের জায়গায় সেই রিফ্লেকশন তুমি কিন্তু ডেফিনিট ভাবে পাবেই পাবে, কেননা কেতুর রিফ্লেকশন তাই বোঝায়। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, ফিজিক্যালি 12 নম্বর ঘরে মঙ্গলের অবস্থান, বৃহস্পতি, সেই বৃহস্পতি 8 নাম্বার ঘরে, সেম আইডেন্টিটি ক্রাইসিস। এবং দেখা যাচ্ছে যে আমি এই যে কর্ম করছি, অনেক সময় কি হয়ে যাচ্ছে যে অহেতুক, অমূলক, অযৌক্তিক কর্ম আমি করছি, যেটা করা উচিত নয়। কেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 12 নম্বর 6 নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে। 12 নম্বর 6 নাম্বার ঘরকে যখন হিট করে এবং মঙ্গল যে কানেকশন 3-9, 4 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তখন অনেক সময় কিন্তু লক্ষ্য করা যায়
যে শত্রু নাশের জায়গাটাও লক্ষ্য করা যায়। বিদেশ ভূমিতে অকস্মাৎ অ্যাক্সিডেন্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। বিদেশে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টের জায়গাটাও লক্ষ্য করা যায়। বিদেশ ভূমিতে দেখা গেল আমি কোনো জমি কিনেছি বা বাড়ি আছে, ইল্লিগেল নথিপত্রের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। বিদেশ ভূমিতে কোনো রকমের দেখা গেল পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়লাম, সেইটাও কিন্তু লক্ষ্য করা যায়। হ্যাঁ, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে মারপিট ঝাড়পিট হচ্ছে, আমার হাতে লোহার ডান্ডা, আমি তো হাত দিয়েও এমনি এই করতে পারতাম, লোহার ডান্ডা। কেউ দেখা যাচ্ছে হাতুড়ি নিয়ে এসছে, কেউ দেখা যাচ্ছে কাস্তে নিয়ে এসছে, শাবল নিয়ে এসছে। এখন সোশ্যাল মিডিয়াতে মারপিট হলেই তো এইগুলো লক্ষ্য করতে পারছি। তার মানে অস্ত্র নিয়ে এসছে, যার যেটা হিট করলে কিন্তু মানুষ মারা যেতে পারে, দারুণ ভাবে উন্ডেড হয়ে যেতে পারে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর 12 নম্বর করে ফিজিক্যালি মঙ্গল থাকলে রেগে গিয়ে দেখা গেল কি করলাম, যখন রাগ করলো তখন এই ভুলটা করে ফেললাম। দেখা গেলো কোনো গুরুজনকে চরম খিস্তি মেরে দিলাম, দেখা গেলো বন্ধুকে উদম মারতে শুরু করে দিলাম, যখন মাথাটা ঠান্ডা হলো তখন এইভাবে এটা আমি কি করলাম, এই জায়গাটাও কিন্তু থাকে। বিশেষ করে আমি আমার যে কাজ আমি করব নিয়ন্ত্রণের বাইরে সেই কাজ করতে পারি, তাই জন্য নিজেকে কনসেন্ট্রেট করা ভীষণ প্রয়োজন। রাহুর কানেকশন এবং মঙ্গল বৃহস্পতি, বৃহস্পতি 8 হাউসকে, রবির সেখানেও ভাইব্রেশন ক্রিয়েট করছে। কখনো নেশা করা উচিত নয়, শুকনো নেশা, এমনি নেশা ক্লাব ঘরে হচ্ছে, কারোর বাড়িতে গেট টুগেদারে হচ্ছে, আমার বাড়িতে বন্ধু বান্ধবদের নিয়ে এসে করছি, কখনো করা উচিত নয়। অভিশপ্ত মানে অভিশাপ লেগে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যায়, বাস্তুদোষের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে যায়। একদম দারুণ ভাবে বোঝাবার চেষ্টা করলাম, এরপরেও যদি না বোঝো আর কিছু বলার নেই। আজকের মতন এইটুকুই।